খ্রিস্টাব্দে 25শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরায়ণের উত্তর পশ্চিম কোণে পঞ্চবটী অর্থাৎ অশ্বত্থ, বট, আমলকি, বেল এবং অশোক গাছ রোপণ করেন। এতদিন ধরে এই প্রান্ত অবহেলিত ছিল। এবছর 25শে বৈশাখ এই প্রান্তকে নতুন করে সাজানো হয়েছে এবং বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মধ্যে সংযোজন করা হয়েছে। ক্লিভল্যান্ডে শেক্সপিয়ারের যে আশ্রম, শেক্সপিয়ারের যে পার্ককে গুরুদেব খুব সুন্দর একটা নামকরণ করেছিলেন। তার নাম হচ্ছে আরামবাগ। আপনারা হয়তো সকলেই জানবেন। এই আরামবাগটা খুব মজার একটা শব্দতত্ত্বে গুরুদেবের কি চিন্তা দেখুন। আরামবাগ মানে গাছ, যে যত্নের কথা বিজুশেখর শাস্ত্রী বলছেন, সেই আরাম দেয় গাছ। তাই যে পার্কে, যে উদ্যানে বৃক্ষরোপণ হয়, যে উদ্যানে বৃক্ষ আছে, সেটা হচ্ছে আরামবাগ। এই সুন্দর যে পঞ্চবটী, যেটা একটু কোলাহল মুখর ছিল, একটু এলোমেলো ছিল, সেটাকে উনি সুন্দর করে নিজের সৃজনশীল চিন্তা ভাবনা দিয়ে সাজিয়ে নিয়েছেন। ধন্যবাদ উপাচার্য মহাশয়কে। ওনার এই উদ্যোগ ছাড়া এই জিনিস সম্ভব হতো না। পঞ্চবটী বলতে পঞ্চবটী মানে আমরা 5টি বটের সমাহার নয়। অশ্বত্থ, বট, বিল্ব, অশোক এবং আমলকি এই 5টি বৃক্ষ কোনো স্থানে বিশেষ রীতিতে রোপণ করা হলে তা হয় পঞ্চবটী। এই বিষয়টি নিয়ে একটি সংস্কৃত শ্লোক রচনা করেন বিদুশেখর। অনুষ্ঠানের শ্লোকটি 100 বছর আগে পাঠ করা হয়। অনুষ্ঠানের মধ্যেই ঘোষণা করা হয় শ্লোকটিকে একটি শ্বেত পাথরের ফলকে উৎকীর্ণ করে এখানে রাখা হবে। এই জন্য রবীন্দ্র জন্মদিনের ইতিহাসে এই পঞ্চবটী বিশেষভাবে স্মরণীয়। তবু আক্ষেপের সঙ্গে আমি বলতে চাই, দীর্ঘকাল এই পঞ্চবটী অবহেলিত হয়ে গেছে। সেদিনের ঘোষণা অনুযায়ী শ্বেতপাথরের ফলকটিও এখনও এখানে স্থাপিত হয়নি। তাই আজ আমরা খুবই আনন্দিত এই 25শে বৈশাখের পঞ্চবটীতে আবার সকলের সামনে নিয়ে আসতে পেরেছি। এই পঞ্চবটীকে শ্বেতপাথরের একটি ফলকে এখানে স্থাপন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শান্তিনিকেতনের আশ্রমিকদের মধ্যে কয়েকজন, বিশেষ করে বিধুশেখর শাস্ত্রী, নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ কর এবং আরও কয়েকজন চাইতেন প্রাচীন আদর্শে গুরুদেবের জন্মোৎসব পালন করতে। সেই নিয়ে তারা আলোচনা করতেন, সিদ্ধান্তে পৌঁছতেন এবং এইভাবেই বিভিন্ন সময়ে তারা জন্মোৎসবের ব্যবস্থা করেছেন। 1332-এ প্রধানত বিধুশেখর শাস্ত্রীর উদ্যোগে একটি অভিনব পরিকল্পনা করা হয়। তারা কয়েকজন আলোচনা করে স্থির করেন যে উত্তরায়ণের উত্তর পশ্চিম প্রান্তে পঞ্চবটী রোপণ করা হবে। সেখানেই উদযাপিত হবে রবীন্দ্রনাথের জন্মোৎসব। আর এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখা হবে। সেই মতোই সমস্ত পরিকল্পনা হয়। স্থির হয় যে এই জায়গাটিতে পঞ্চবটী অর্থাৎ অশ্বত্থ, বট, বিল্ব, অশোক আর আমলকি, এই 5টি বৃক্ষ রবীন্দ্রনাথ নিজের হাতে রোপণ করবেন। আজকে এই বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থানে
স্থান হিসেবে এটাকে আজকে উন্মুক্ত করা হলো। এরপর থেকে আমাদের সমস্ত দর্শনার্থীরা এখানে আসবেন, বিশ্রাম নেবেন, বৃক্ষের আরাম পাবেন, আরামবাগ হয়ে উঠতে পারে এটা, এবং তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে শান্তিনিকেতনের যে আসল রস সেটা উপভোগ করতে পারবেন। আরেকটি ঘোষণা আমি করতে চাই, হয়তো সেটি এখন 2-3 মাস দেরি আছে। সেটি হলো যে এই যে রবীন্দ্রনাথের ব্যবহৃত বাড়িগুলি, সেগুলিকে একদম রবীন্দ্র আঙ্গিকে ছবি দেখে ঠিক যেমনভাবে সেই সময় ছিল, রবীন্দ্রনাথের সময় ছিল, সেই সময়ের উপযোগী করে এই বাড়িগুলিকে সাজানো হচ্ছে। তার ভিতরের যে ঘরের যে আঙ্গিক সেটা বদলানো হচ্ছে, এবং রবীন্দ্রনাথ যে মনে হবে যেন যে রবীন্দ্রনাথ এখনই বসে এখানে লিখছিলেন, একটু পাশের ঘরে গেছেন। সম্প্রতি লিপিকা প্রেক্ষাগৃহে নটির পূজা নৃত্যনাট্য অভিনীত হয় বোলপুর ইন্দ্রিয়ের পরিবেশনায়। ভগবান বুদ্ধের নামে ভিক্ষা চাই, আজ তোমারই কাছে ভিক্ষা জানাতে এসেছি। আমি যে অভাগী, প্রভুর ভিক্ষা পাত্রে আমার দান কুণ্ঠিত হবে। কি দেব, অনুমতি করুন। তোমার যা শ্রেষ্ঠ দান। আমার মধ্যে শ্রেষ্ঠ কি সে তো আমি জানি নে। নমো ধর্মায় কারিণে নমঃ সংঘায় মহাত্মায় নমঃ। ওম নমো বুদ্ধায় গুরবে নমো ধর্মায় কারিণে নমঃ সংঘায় মহাত্মায় নমঃ। সুজলা জলন্তানা গোমি দণ্ড যাহা তাঙ্গে দুকা গানো আগো মা দাদা গা মা ঝুমুর এক নতুন সমাজ তৈরির কারখানা। আমরা স্বপ্ন দেখি প্রতিটা আদিবাসী বাচ্চা নিজেদের জায়গা জানুক, তাদের কাছে কি কি আছে বা কি কি ছিল সেগুলো তারা আর একবার মনে করুক। তাদের এই প্রকৃতির সাথে নিবিড় টানের গল্প আমাদের জীবনে কাজে লাগুক। রাজ্যের রাজধানীর বুকে ডিউটি করতে গিয়ে যে মেয়েটা আর ফিরল না, সেই শহরেই একটা মেয়ে তখন ভেবে ফেলেছিল তাকে ফিরতেই হবে, গিয়ে ধরতেই হবে নদীর শেষ প্রান্তের অন্ধকার পাড়ার আদিবাসী মেয়েগুলোর হাত। না হলে ওদের হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না, হয়তো অস্তিত্বহীন হয়ে পড়বে তারা।
মেয়েটা পৌঁছে গেল গ্রামে গ্রামে। প্রথম গ্রাম তার হলো বল্লভপুর ডাঙা, মাঝে কোপাই নদীর ছোট্ট বাঁক, বেশ কিছুটা ক্ষেত পেরিয়ে ঋণডাঙ্গা। কমলাকান্তপুর গ্রামের এই এক আদিবাসী কোঁড়াপাড়া, জাতির নাম কোডা। এই জাতির ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, আচারও আলাদা। ইউনেস্কো কদিন আগে এই ভাষাকে লুপ্তপ্রায় ভাষার লিস্টে ফেলেছে। এদের সংরক্ষণ করা আমাদের দায়। প্রকৃতির সাথে সরাসরি সংযুক্ত এই মানুষগুলো যেন হারিয়ে না যায়। তারা এখনো চাষ করে জীবিকা নির্বাহ করে। এই যে মাটির সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ, তাকে ব্যাহত না করে তাদের ফাঁকা সময়ে আমরা তাদের সাথে থাকার চেষ্টা করি। আমরা আপাতত রোজ স্কুল থেকে ফেরার পর রাতে খাওয়ার আগে অবধি বিকল্প শিক্ষার ক্যাম্প করি। এখানে রোজ 18টি বাচ্চা আসে, 4 বছর থেকে 14 বছর বয়স অবধি। তারা গ্রামের সরকারি স্কুলে পড়ে। প্রত্যেকের অবস্থাই একই রকম প্রায়। তো আমরা ইংলিশে এতদিন যা যা শিখেছি সেগুলোই একটু ছোট্ট করে একবার রিভিশন দিয়ে নেব, ঠিক আছে? তো সবার প্রথম আমরা পার্সন দিয়ে শুরু করি। পার্সন ক প্রকার? কি কি? আচ্ছা, ফার্স্ট পার্সন কে? সেকেন্ড পার্সন কে? থার্ড পার্সন কে? আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? কার সাথে? কার সাথে? এস বা ইএস কার সাথে যোগ হয়? ভার্বের সাথে। হ্যাঁ, তুই বল প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ বল। আমি ভাত খাচ্ছি। আচ্ছা, এটা প্রেজেন্ট কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম বল। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আচ্ছা, প্রথম মাঝখানের ভার্বটাকে? মেন ভার্ব। কি সেগুলো? বি ভার্ব, এম ইজ আর। গুড, ভেরি গুড। তুই বল প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে আছে? মনে নেই। আচ্ছা, তাহলে তুই সিম্পল প্রেজেন্ট দিয়েই বল। সিম্পল প্রেজেন্ট মনে আছে? সিম্পল প্রেজেন্টের একটা উদাহরণ দে। সাবজেক্ট। উদাহরণ একটা লাইন বল, সেটা জোরে বলতে হবে তো। আমি খেলা করছি। না, হলো না, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আমি ভাত খাই। হ্যাঁ, এটা কি টেন্স হলো তাহলে? সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট। এবার বল সিম্পল প্রেজেন্টের নিয়ম বল। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এই যে হ্যাভ হ্যাজ বলে ফেললি, আস্তে, এই যে হ্যাভ হ্যাজ বলে ফেললি, এই হ্যাভ হ্যাজটা কোন টেন্স মনে কর? পারবি? কেউ পারবি? হ্যাভ হ্যাজ কোন টেন্স বল? প্রেজেন্ট পারফেক্ট। এই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই হ্যাভ হ্যাজ এর সাথে কি হয়? ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম বসে। এই তো, এবার একটা কাজ কর, থার্ড ফর্ম বল কয়েকটা, ঠিক আছে? থার্ড ফর্ম বলবি না ডিগ্রি বলবি, অ্যাডজেক্টিভ বলবি? কোনটা? ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বল ওল্ড। সুন। ওল্ড। আচ্ছা, এবার বল গুড। হ্যাঁ, এই ভার্বগুলোকে কি বলে? গুড, ভেরি গুড। এবার বল রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ শি ফিভার। কি হবে? রেস্ট হবে না পাওয়ার হবে? রেস্ট হবে। তাহলে কি হলো? রেস্ট, রেস্টলেস। ভেরি। এবার না কান্ট্রি আর ন্যাশনালিটি এগুলো নিয়ে একটু বলি। ইন্ডিয়া লোকেদের কি বলে? ইরানের লোকেদের কি বলে? জোরে। ইটালি। ইটালি। রাশিয়া। কানাডা।
আমেরিকা, চায়না, আজকে এবার একটুখানি ভূগোলের ক্লাসটা শুরু করি। ভূগোলে বলো, এখানে আমাদের হাইস্ট ক্লাস কে আছে ভূগোলের? তুই, দীপা। আমাদের দেশের নাম কি? আচ্ছা, রাজ্যের নাম? জেলার নাম? আচ্ছা, আস্তে। হ্যাঁ, জেলার নাম কি? আচ্ছা, এই বীরভূমে আমরা কোথায় থাকি? কমলাকান্তপুরে থাকি। আচ্ছা, আমরা রোজ এই যে তোরা সকাল থেকে ঘুম থেকে উঠিস, উঠেই রাত পর্যন্ত ঘুমোতে যাস, এই পুরো সময়টার সাথে আমাদের বিজ্ঞান আর পরিবেশ কিভাবে যুক্ত আছে? সারা দিনের সাথে, সেই সকালবেলা নদীতে যাওয়া থেকে। কিন্তু সকালে উঠে ব্রাশ করতে নদী যাই। ব্রাশ করতে নদী যাস, এক একটা করে গোন সবাই, কি কি কাজ? ব্রাশ করতে নদী যাস, তারপর নদী থেকে এসে না কি কি কাজ আমায় বলতে হবে। পুকুরে চান করতে যাস, তারপর বাড়ির কোনো মানে কাজ থাকলে কাজ করি। কাজ করলে সেটাও নদীতে যাস? হ্যাঁ, নদীতে আমরা যাই। হ্যাঁ, তারপর মাঠে চাষ করতে যাস, সেটাও প্রকৃতির সাথে সম্পর্কিত। হ্যাঁ, গাছের তলায় খেলি। বা গাছের তলায় খেলিস। আচ্ছা, এটা কি সারা বছর খেলিস না শুধু গরমকালে খেলিস? শুধু গরমকালে। আর শীতকালে হয় না কেন? শীতকালে গাছের তলায় ছায়া থাকে বলে আমাদের প্রচন্ড শীত করে, প্রচন্ড ঠান্ডা লাগে। হ্যাঁ, তাহলে প্রকৃতির সাথে আর আমাদের আর কি কি সম্পর্ক আছে? খাওয়া দাওয়া কি করি? মাছ তুলি তো? হ্যাঁ, মাছ তুলি, নদীতে মাছ ধরতে যাই। গাছ থেকে ফল পাড়ি। আচ্ছা, তারপর গাছ থেকে ফুল তুলি। ফুলও তুলিস? হ্যাঁ, আমরা গাছও লাগাই, আমরা আমাদের চারিপাশে গাছও লাগাই। গাছও লাগাই। এবার তুই বল, প্রকৃতি থেকে যে আমরা রোজের এত নির্ভরশীলতা পাই, এখান থেকে আমরা কি কি পুষ্টি নেই প্রকৃতি থেকে? যেমন আমরা গাছ থেকে অক্সিজেনও পাই, গাছের থেকে আমরা পুষ্টিকর খাবারও পাই, যেমন ফল। আমরা কিছু কিছু মানে প্রকৃতি নির্ভরশালীতে আমরা কিছু কিছু খাদ্য মানে আমাদের যেমন ধান, গম, সর্ষে ইত্যাদি অনেক কিছু লাগাই। তারপর ওগুলোই মানে খাবার হিসেবে খাই। আমরা খাই। তারপর রক্ত কমে গেলে কি শাক খাই? একদম, রক্ত কমে গেলে আমরা সবাই কুলেখাড়া পাতার শাক খাই। হ্যাঁ, আর এই যে মাছ খাই, মাছ থেকে কি কি আসে? ফসফরাস আসে। মাছ থেকে ভিটামিন আর ফসফরাস আসে। ঝুমুর নামের এই আদিবাসী সংস্থাটি আমি গত 1 বছর ধরে চালাচ্ছি। আমাদের কোনো ঘর নেই, কোনো জমি নেই। আমি বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে বাচ্চাদেরকে এক জড়ো করি এবং তাদেরকে পড়াশুনো করাই। এর একটা প্রধান কারণ হিসেবে সেই 2024 সালে আমাদের আরজিগড়ে একটি মেয়ে ধর্ষিতা হয়ে আর বাড়ি ফেরেনি। তিনি একজন ডাক্তার ছিলেন এবং কলকাতা শহরের বুকে একজন ডাক্তার যদি তিনি আর বাড়ি ফিরতে না পারেন, তাহলে গ্রামের এই যে মানুষগুলো, এই যে বাচ্চা মেয়েগুলো আজকে 12-13 বছর, তারা যখন 18 বছর হবে, তাদের ভবিষ্যৎটা কোথায় যাবে? মানে তাদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না। আর তারা নিজেদের কথা বলা, নিজেদের কথাকে জানা, এইগুলো ভীষণভাবে দরকার। এবং তাদের নিজেদের মধ্যে তো একটা প্রচুর শক্তি আছে, তারা ভুলে গেছে সেই শক্তিগুলো। সেগুলোকে না আমরা একটু নতুন করে আবার তো তুলে ধরার চেষ্টা করছি। এবং প্রত্যেকটা গ্রামের মানুষ যেন গ্রামেই থাকে। আমরা কেউ নই তাদেরকে গ্রাম থেকে টেনে নিয়ে গিয়ে শহরে একটা নতুন দিন তৈরি করতে বা শহুরে জীবনের সাথে তাদের খাপ খাইয়ে নেওয়ার প্র্যাকটিস করাতে। আমরা চাই যে তারা গ্রামেই থাকুক। গ্রামের যে জিনিসগুলোতে তারা এতদিন বেঁচে রয়েছে, যেমন নদীতে মাছ ধরা, ধান চাষ করা, বা আমাদের এই কালচারের অনেক জিনিস বাঙালি সংস্কৃতিতে সরাসরি গিয়ে সেই দামটাও আছে। এই প্রত্যেকটা জিনিস যেন এই গ্রামের মধ্যেই বানানো হয়। আমরা একমাত্র শুধু একটা ব্রিজ হতে পারি, যে ব্রিজগুলো দিয়ে এই জায়গার সমস্ত জিনিসকে আবার শহরে নিয়ে যাব
এবং শহরের জিনিসপত্র এখানে নিয়ে আসবো, তাতে দুদিকের সমাজই একটু ব্যালেন্সে থাকবে আর কি। মানে প্রকৃতির সাথে তো এই মানুষগুলোর ভীষণ নিবিড় সম্পর্ক। একটু আগেই যে আলোচনাগুলো হচ্ছিল যে আমরা ঘুম থেকে উঠে সরাসরি নদীতে যাই, নদীর থেকেই দাঁত মুখ ধুয়ে বাড়ি চলে আসি, আবার ধান যে খাই সেটা নিজেরাই ফলাই। মানে এই যে অদ্ভুত প্রকৃতির সাথে সম্পর্ক, এবং এই যে সূর্য ডুবে যাচ্ছে একটু পর থেকে কিন্তু আস্তে আস্তে এই বাচ্চাগুলো সব ঝিমিয়ে পড়া শুরু করবে। 7টার মধ্যে আর কাউকে পাওয়া যায় না, মানে তাদের রাত শেষ হয়ে যাচ্ছে ওই 7টা থেকে 8টা। মানে সূর্য ডুবছে, দিন শেষ, এনাদেরও কাজ শেষ, এনাদেরও জীবন শেষ, আবার কিছু সকাল্লাদ করে আবার পরের দিন পৌঁছে যাওয়া, নতুন দিন শুরু করতে। সূর্য উঠবে, আবার দিন শুরু হবে। এই যে প্রকৃতির সাথে নিবিড় কানেকশান, আমাদের তো শহুরেবাসী আমরা এগুলো ভুলে গেছি। মানে আমরা সেই রাত 2টার সময় ঘুমাই, তারপরে আবার 10টার সময় সূর্য মাথার উপর উঠলে তারপর উঠি। এই জিনিসগুলো একটু যেন ভদ্র সভ্য একটু হতে পারি, এইগুলোও শেখা এদের কাছ থেকে। এই দুটোকে ব্রিজ করা, মোটামুটি এই লক্ষ্যেই চলছি, আপাতত 5 বছর এই লক্ষ্যেই আছি। কিছু কিছু মানুষ হয় না যারা অলরেডি উদ্বুদ্ধ থাকে, শুধু একটা ছোট্ট আগুনের প্রয়োজন পড়ে ফুলকি হয়ে উঠে যেতে। এই বাচ্চাগুলো সেরকমই কিছু মানুষ। আমি এর আগে প্রায় 4-5টা গ্রামে 4 মাস 5 মাস পড়িয়েছি। কিছু একটা সময়ের পর বাচ্চারা আসে না, ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাদের ভালো লাগে না আর আসতে। কিন্তু এই যে 18 জন বাচ্চা, এই মানুষগুলো এবং এদের মা, এদের পরিবার, এই গোটা পাড়াটা, এরা আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে গত 1 বছর ধরে যে আমার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। নিজেরাই নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো আমার কাছ থেকেই নিয়ে নিচ্ছে আর কি। আদিবাসী সমাজের উপকার করার জন্যই আমার এই সংস্থাটি। শুধুমাত্র এই সমাজটাকে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে এগিয়ে আমার ওই মেন স্ট্রিমটার ব্রিজের সামনে নিয়ে যেতে হবে। তো সেইখানে আমি এই যে পাড়াটাতে কাজ করছি, এই পাড়াটি আদিবাসী কোঁড়া নামে একটি জাতির পাড়া। এই কোঁড়া পাড়া এই লাস্ট ইয়ার ইউনেস্কো থেকে একটি রেয়ারেস্ট ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মানে এরা যদি না থাকে, মানে এরা যদি হারিয়ে যায়, তাহলে এই কোঁড়া ভাষাটা, কোঁড়া জাতিটা, এই কোঁড়া সংস্কৃতিটাই হারিয়ে যাবে। তো সমাজের ভীষণ ভীষণ দায় আমাদের এর প্রতি, যে আমরা যেন এই আদিবাসী জাতিটাকে বাঁচিয়ে রাখতে পারি, সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারি। গোটা সিঙি কামিয়াবু হরমায়ম ঝুড়ায়াবু ললো সুতুমরে হিরু চালি আর যায়াবো আবো নাতিগে ললো সুতুমরে হুরু চালি আর যায়াবো আবো নাতিগে আবু আদিবাসী আবু গে তো ভারতবাসী আবু আদিবাসী আবু গে তো ভারতবাসী দিশুম তালারে হিরি বাসির মিনা বুয়া দিশুম তালারে হিরি বাসির মিনা বুয়া দিশুম তালারে আবু আদিবাসী আবু গে তো ভারতবাসী আবু আদিবাসী আবু গে তো ভারতবাসী দিশুম তালারে ধরতি তালারে হিরি বাসির মিনা বুয়া দিশুম তালারে ধরতি তালারে হিরি বাসির মিনা বুয়া দিশুম তালারে তিহি তিহি সাবো আবু গাতি গাতি সেনো আবু তিহি তিহি সেনো আবু গাতি গাতি সেনো আবু দিশুম তালারে হিরি বাসির মিনা বুয়া দিশুম তালারে হিরি বাসির মিনা বুয়া দিশুম তালারে গোটা সিঙি কামিয়াবু হরমায়ম ঝুড়ায়াবু গোটা সিঙি কামিয়াবু হরমায়ম ঝুড়ায়াবু
ললসু তুমড়ে ললসু তুমড়ে হুড়ু চালি আর যায় আবো আবো নাতি গে। নতুন শিক্ষাবর্ষের ফর্ম বেরোলে সেই ফর্ম ফিল আপ করা থেকে প্রবেশিকা পরীক্ষার বই কিনে দেওয়া এবং উপযুক্ত নিয়মাবলী অবলম্বন করে পরীক্ষায় বসিয়ে দেওয়া অবধি দায়িত্ব নিই। এবছর আমরা একটি নতুন ট্যাব দিতে সক্ষম হয়েছি, যেখানে তারা ভিডিওর মাধ্যমে পড়াশোনা করতে শিখছে। ছবি আঁকা, মাটির কাজের শুধু মাস্টারমশাই নয়, বাড়ি বসে যাতে নিজেদের কল্পনাকে ছবিতে আনতে পারে, সার্বিকভাবে তার যাবতীয় সরঞ্জামেরও ব্যবস্থা করা হয়। এই বছরে বিশেষ করে 12 থেকে 14 বছরের মেয়েদের উন্নতি চোখে পড়ার মতো। ইংরেজি পড়তে না পারা মেয়েরা এবার শুধু পাশই করেনি, এই বিষয়ে প্রায় 50% করে নম্বর পেয়েছে। আজকে স্কুল ছুট, বাল্যবিবাহ বৃদ্ধির হার যখন চোখে পড়ার মতো, এই অন্ধকার পাড়ার কয়েকটা আদিবাসী মেয়ে বিশ্বভারতী কলা ভবনের স্বপ্ন দেখছে। এই 1 বছরের মধ্যে কয়েক মাস হলো আমরা প্রাপ্তবয়স্ক মেয়েদের কর্মসংস্থান নিয়েও কাজ শুরু করেছি। মায়েরা এগিয়ে আসছেন, কথা বলছেন, পৌষ মেলায় চাল ভাজা, মোয়া বানিয়ে দিয়েছেন, আমরা বিক্রি করেছি। তাদের সন্তানদের মাধ্যমে তারা বিশ্বাস করতে পারছেন, অন্তত বসছেন আমাদের সাথে নিজেদের জীবন নিয়ে কথা বলতে। এও বা কম কি? মা দাদা গাম্মা মা দাদা গাম্মা নাতি চিয়ে সিগরি রে না জলন তানা মা দাদা গাম্মা মা দাদা গাম্মা নাতি চিয়ে সিগরি রে না জলন তানা সিগরি রে না সুজলা জলন তানা গো মি দণ্ড যাহা তাঙ্গে দুকা গানো আগো মা দাদা গাম্মা মা দাদা গাম্মা নাতি চিয়ে সিগরি রে না জলন তানা নাতি চিয়ে সিগরি রে না জলন তানা নাতি চিয়ে সিগরি রে না জলন তানা নাতি চিয়ে সিগরি রে না জলন তানা।